হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। আজকের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস হচ্ছে ব্রিটিশ ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ আইন। অর্থাৎ আজকে ক্লাস নম্বর 3 নম্বর ক্লাস আমরা করতে চলেছি। এই 3 নম্বর ক্লাসটা আমরা দুটো পার্টে আনবো। আজকে হচ্ছে পার্ট 1, নেক্সট দিন আমরা পার্ট 2 আনবো। ঠিক আছে, তো চলো শুরু করি আর বিশেষ দেরি না করে। চলো, ওকে। আচ্ছা, বেশ। তোমরা দেখো যে ব্রিটিশ ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ আইনগুলো আমরা পড়বো। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এই আইনগুলো আনা হয়েছিল কেন, এই আইনগুলো আনার পেছনে কারণটা কি। তো ব্রিটিশ শাসনকালে ভারতের যে প্রশাসন, বিচার ব্যবস্থা, আইনসভা, গভর্নর জেনারেলের যে ক্ষমতা, কেন্দ্র প্রদেশের যে সম্পর্ক এবং শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জনের যে পথ, এই সমস্ত বিভিন্ন বিভিন্ন যে আইনের মাধ্যমে এগুলো কিন্তু নির্ধারিত করা হয়েছিল। তো সেই আইনগুলোই আজকে আমরা পড়বো। তো এই আইনের অন্যতম আমরা যদি কারণ দেখি, তাহলে প্রথম দিকে দেখব যে গভর্নরের শাসন, তার শাসন অতিরিক্ত বেড়ে গেছিল, নাম্বার 1। নাম্বার 2 দেখব বিভিন্ন ব্রিটিশ কোম্পানিকে কন্ট্রোল করার জন্যই প্রথমত আইনগুলো আনা হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখছি বিভিন্ন কারণে আইনগুলো আনা হয়েছিল। তো দেখো, প্রথম যদি আমরা কারণ পড়ি বা প্রথম যে আইনগুলো আনা হয়েছিল তার মেন কারণ হচ্ছে কোম্পানির রুল। ঠিক আছে, কোম্পানির শাসনকালে কিছু আইন আনা হয়েছিল, সেগুলো আমরা পড়বো। দেখো দেখো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, সেটা প্রথম প্রশাসনিক আইন একটা শুরু হয়েছিল। 1784 সালে দেখো পিটার ভারত শাসন আইন, সেটা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের একটা আইন। 3 নম্বর দেখতে পাচ্ছ যে 1813 সালে বাণিজ্যিক একচেটিয়া শেষ করার জন্য একটা আইন। 4 নম্বর দেখতে পাচ্ছ 1833 সালে ভারতের প্রথম আইন কমিশন গঠিত হচ্ছে। 5 নম্বর দেখতে পাচ্ছ একটা আইন, যেটা হচ্ছে 1853 সালে প্রতিযোগিতামূলক যে সিভিল সার্ভিস, অর্থাৎ বর্তমানে যেটা ইউপিএসসি, সেই সেই আইনের মাধ্যমে সম্ভব হয়েছিল। এইগুলো হলো কি, কোম্পানির শাসনকালে বিভিন্ন আইন আনা হয়েছিল। ঠিক আছে, এই আইনগুলো কোথা থেকে এসেছিল, এই কোথা থেকে এসেছিল, এটা যদি উত্তর খুঁজি তাহলে আমরা দেখতে পাবো ব্রিটিশ পার্লামেন্ট থেকে। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট কোথায় আছে? ব্রিটিশ পার্লামেন্ট আছে লন্ডনে। লন্ডনে ছিল, লন্ডনে, রাইট। লন্ডনে ছিল, রাইট। লন্ডনে তোমার ওয়েস্টমিনিস্টার বলে একটা প্লেস ছিল, সেখানে ছিল। তো এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত আইনগুলো পাস করা হয়েছে বিভিন্ন সময়। তো কোম্পানির সময় এই সমস্ত আইনগুলো পাস করা হয়েছে, আমরা দেখতে পেলাম। তারপরে আমরা যদি দেখি যে যখন ব্রিটিশ সরকারের হাতে চলে গেল শাসনটা, যখন ব্রিটিশ সরকারের হাতে চলে গেল শাসনটা, তখন আইন কি কি আইন পাস করা হয়েছিল? তখনও বেশ কয়েকটা আইন পাস করা হয়েছিল। দেখো, ক্রাউন রুল, মানে ব্রিটিশ সরকারের হাতে চলে, ব্রিটিশ কোম্পানি থেকে কোম্পানি থেকে কোম্পানি থেকে কার হাতে শাসন চলে গেছিল? সরকারের হাতে, ব্রিটিশ সরকারের হাতে, রাইট। ব্রিটিশ সরকারের হাতে। তো তখনও কিছু আইন পাস করা হয়েছিল, সেই সমস্ত আইনগুলো হচ্ছে এগুলো: 1858 সালের আইন, 1861 সালের আইন, 1909 সালের মল্ডামেন্টো আইন, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন, 1935 সালের একটা আইন এবং 1947 সালের ভারতবর্ষের স্বাধীনতা আইন, যে আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। এই সমস্ত আইনগুলো হচ্ছে ব্রিটিশ সরকারের থাকাকালীন আইন। তা আমরা আইনকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে দেখো, একটা হচ্ছে কোম্পানির শাসনকালে আইন, এই সমস্ত আইনগুলো পাস হয়েছে। আর 2 নম্বর হচ্ছে যে ব্রিটিশ সরকারের হাতে যখন ক্ষমতা চলে যায়, 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের পরে যখন ব্রিটিশ সরকারের হাতে চলে যায় আইন, সেই ক্ষমতা, তখন যে আইনগুলো পাস হইলো সেই সমস্ত আইনগুলো হচ্ছে এগুলো। আমরা দুটো পার্টে আনবো। প্রথম পার্টে এগুলো আমরা পড়বো আজকে, যে কোম্পানির আমলে কি কি আইন হয়েছিল সেগুলো আমরা ডিটেলসে পড়বো। ডিটেলস বলতে যেখান থেকে কোশ্চেন করে সেগুলো পড়বো, এবং সাথে PYQ দেখবো আমরা। আর দ্বিতীয়ত আমরা দেখব যে সরকারের, ব্রিটিশ সরকারের হাতে যখন ভারতবর্ষ ছিল, তখন কি কি আইন পাস করা হয়েছে সেগুলো আমরা পড়বো। তো চলো শুরু করি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রেগুলেটরি অ্যাক্ট কত, 1773 সালে। কত সালে গো? 1773 সালে রেগুলেটরি অ্যাক্ট 1773। তো 1773 সালে হচ্ছে প্রথম আইন পাস করা হয়েছে, ঠিক। তো ব্রিটিশ সাংসদের কর্তৃত্ব দেখো পাসকৃত ভারতের প্রথম সাংবিধানিক আইন। প্রশ্নটা দেয় তোমাদের, PYQ আছে এটা, বিভিন্ন পরীক্ষায় PYQ এটা দিয়েছে, যে ভারতের প্রথম সাংবিধানিক আইন কোনটা। ভারতের প্রথম সাংবিধানিক আইন হচ্ছে এই রেগুলেটরি অ্যাক্ট 1773 সালে, রাইট। তারপরে দেখো এই আইনের কি কি করা হয়। দেখো, বাংলার যিনি গভর্নর, রাইট, বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়। কি করা হয়? গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়।
এই বিষয়টা আমরা পড়বো, ডিটেলসে পড়বো। দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হচ্ছে তাহলে? প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তোমাদের পরীক্ষা যে কতবার দিয়েছে এই প্রশ্নটা আমি বলে বুঝাতে পারবো না, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে দেখো, এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট প্রথম আইন পাস করা হলো, সেই অ্যাক্টের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে 1774 সালে, রাইট? 1774 সালে কি হচ্ছে? কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে। এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে 1774 সালে, কিন্তু এই সুপ্রিম কোর্ট বর্তমানে কিন্তু বর্তমানে কলকাতা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে হাইকোর্টে পরিণত হয়েছে আমরা জানি। সুপ্রিম কোর্ট বর্তমানে আমাদের দিল্লিতে, সেটা আলাদা ব্যাপার। তো দেখো, 1774 সালে প্রথম ভারতবর্ষে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 1774 সালে। কোন আইনের মাধ্যমে? 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এই আর একটা প্রশ্ন এখান থেকে দেয় যে এই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতিকে, হ্যাঁ, প্রথম বিচারপতি কে? তো উত্তর হবে স্যার স্যার এলিজা এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। এই যে যেগুলো বলছি না, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 1 নম্বর হলো ভারতবর্ষের যে যে গভর্নর ছিল বাংলার, গভর্নরকে কি করা হলো? বাংলার গভর্নরকে কি করা হলো? গভর্নর জেনারেল করা হলো। কি করা হলো? গভর্নর জেনারেল করা হলো, রাইট? জেনারেল করা হলো। নাম্বার 1 এটা করা হলো। নাম্বার 2 এ এর মাধ্যমে কি করা হলো? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো, তাই না? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো 1774 সালে কলকাতায়। এর প্রথম বিচারপতিকে স্যার এলিজা এমপি। আমি বললাম, তাহলে এই দুটো তোমাদের আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রথম একটা সাংবিধানিক আইন, ঠিক আছে? 3 নম্বর যে প্রথম, এটা সাংবিধানিক আইন। আর কি? দেখো, কোম্পানির উপর ব্রিটিশ সংসদের নিয়ন্ত্রণ প্রথম হচ্ছে, হ্যাঁ, যে কোম্পানি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না, ভারতবর্ষে এসেছিলেন, তারা শাসন কার্য পরিচালনা করছিলেন। তাই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর সংসদ অর্থাৎ পার্লামেন্টের একটা নিয়ন্ত্রণ আসলো প্রথমবারের মতো এই আইনের মাধ্যমে। আর নাম্বার 4 যদি আমরা দেখি, কি হয়েছিল? বোর্ড অফ কাউন্সিল গঠন করা হয়েছিল। কি? বোর্ড অফ কাউন্সিল। তো তোমাদের মনে প্রশ্ন হবে যে বোর্ড অফ কাউন্সিল কি, তাই না? তো বোর্ড অফ কাউন্সিল বলতে আর কিছুই না। বোর্ড অফ কাউন্সিল বলতে ধরো 5 জন সদস্য মিলে একটা দল, 5 জন সদস্য মিলে একটা দল, 5 সদস্যের একটা দল, রাইট? তো এটা হচ্ছে বোর্ড অফ কাউন্সিল। তার মধ্যে এখানে একজন থাকবে গভর্নর জেনারেল, আর বাকি 4 জন তাকে হেল্প করার জন্য থাকবে, বর্তমানে যেমন ক্যাবিনেট মিনিস্টার, ঠিক সেরকমই। তো বোর্ড অফ কাউন্সিল গঠন করা হয়, অর্থাৎ মানে গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য আরো 4 জন থাকবে। গভর্নর জেনারেল চাইলেই একাই সিদ্ধান্ত নিতে পারবে না, সেই সিদ্ধান্ত নিতে গেলে বাকি 4 জনের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো এই নিয়ে একটা দল গঠিত হয়েছিল, যেটা হচ্ছে বোর্ড অফ কাউন্সিল গঠন করা হয়, ঠিক আছে? তাহলে 3 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ড অফ কাউন্সিল। বোর্ড অফ কাউন্সিল গঠন করা হয়, ঠিক আছে? তাহলে মেন পয়েন্ট কি? যে গভর্নর, বাংলার যিনি গভর্নর তাকে গভর্নর জেনারেল করে দিল, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো, আর বোর্ড অফ কাউন্সিল তৈরি হলো, রাইট? ওকে, এখান থেকে সিটেট 2015 সালে একটা কোশ্চেন করেছিল, দেখো কি কোশ্চেন, যে ভারতের প্রথম সাংবিধানিক আইন কোনটি? দেখেছো? ভারতের প্রথম সাংবিধানিক আইন কোনটি? কোনটা? রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট মানে কি হচ্ছে? বাংলার যিনি গভর্নর তাকে গভর্নর জেনারেল করা হচ্ছে, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে কলকাতায় 1774 সালে, এবং এই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হচ্ছেন স্যার এলিজা এমপে, এবং একটা কাউন্সিল গঠিত হয়েছে যেটাকে বোর্ড অফ কাউন্সিল বলছে। এই কাউন্সিলের টোটাল 4 জন মেম্বার প্লাস একজন গভর্নর, টোটাল 5 জন থাকবে। সেই 5 সদস্যের একটা দল, সেই দলটাই পুরো বাংলা তথা ভারতবর্ষকে কি করবে? শাসন কার্য পরিচালনা করবে, রাইট? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই তোমাদের, চলো নেক্সট পেজ, একটা ফাঁকা পেজ নিয়েছি আমি, ব্ল্যাঙ্ক পেজ। এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যে আমি একটু আগে বললাম যে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করলো। তো তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়া উচিত আমার মনে হয় যে গভর্নরকে, তাই না? গভর্নরকে গভর্নর হলো প্রতিনিধি। প্রতিনিধি প্রতিনিধি কার প্রতিনিধি? ব্রিটিশ সরকারের প্রতিনিধি। ব্রিটিশ সরকার একজনকে পাঠিয়েছে, যাও তুমি বাংলা দেখাশোনা করো, দেখভাল করো, তো তাকে গভর্নর বলা হয়। তো প্রথমে তোমরা জানতে হবে বাংলার প্রথম গভর্নর কে, হ্যাঁ? তো বাংলায় এরকম কে এসেছিল প্রথম? বাংলার প্রথম গভর্নর কে?
সেটা তোমাকে জানতে হবে। কারণ বাংলার প্রথম গভর্নর বলতে কখন হওয়া উচিত? 1757 সালে হওয়া উচিত। আমি আগে ক্লাসে পড়িয়েছি। কারণ 1757 সালে কি করছে? পলাশী যুদ্ধ হচ্ছে। সেই পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলা দখল করছে। তো বাংলা দখল করছে মানে কি? বাংলাকে একজনকে চালাতে হবে। তো বাংলা কে চালাবে? একজন গভর্নর চালাবে। সেই জন্য বাংলার প্রথম গভর্নর যাকে করা হচ্ছেন তিনি কে? তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ। কে গো? রবার্ট, প্রশ্ন দেয়, এগুলো সব প্রশ্ন দেয়। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। ক্লিয়ার? রবার্ট ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর বলবো এখানে। এখানে ব্রিটিশ লাগিয়ে দেবো আমরা একটু। ব্রিটিশ, বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। তাহলে রবার্ট ক্লাইভ 1757 সালে বসলো। সে কতক্ষণ পর্যন্ত রাজত্ব করলো? 1757 থেকে শুরু করে 1760 পর্যন্ত তিনি থাকলেন। রাইট? তারপরে রবার্ট ক্লাইভের পরে কে আসলো? রবার্ট ক্লাইভের পরে গভর্নর হিসেবে আসলো, দেখো রবার্ট ক্লাইভের পরে গভর্নর হিসেবে আসবে তোমার জেএফ হোলোওয়েল। মনে রাখবে, জেএফ হোলোওয়েল। হোলোওয়েল। রাইট? এ কতদিন ছিল? এ বেশি দিন ছিল, কয়েক মাস ছিল। হ্যাঁ, 1760-এই বসেছিল, 1760-এই চলে গেছিল। ঠিক আছে? দায়িত্ব ছিল। অর্থাৎ 1760-এর জানুয়ারি মাসে তিনি জয়েন করেছিলেন, আর তিনি চলে গেছিলেন জুলাই মাসে। ঠিক আছে? এই গেল জেএফ হোলোওয়েল। এটা ইম্পর্টেন্ট না, পড়ার দরকার না, আমি জাস্ট তোমাদের বলছি বোঝার জন্য। তারপরে দেখো হোলোওয়েলের পরে কে বসছে? হেনরি ভ্যান সিটার্ট। কে বসছে? হেনরি ভ্যান সিটার্ট। একে একটু মনে রাখতে হবে, হেনরি ভ্যান সিটার্ট। এ ছিল 1760 থেকে শুরু করে 1764 সাল পর্যন্ত। অর্থাৎ 1764 মানে বুঝতে পারছো, বক্সারের যুদ্ধের সময় গভর্নর ছিল কিন্তু হেনরি ভ্যান সিটার্ট। তাহলে একটা বক্সারের যুদ্ধের সময়, ওই জন্য ইম্পর্টেন্ট আমি বললাম। বক্সারের যুদ্ধের সময় বাংলার ব্রিটিশ গভর্নর কে ছিল? হেনরি ভ্যান সিটার্ট। ওকে। এবং আর এরপরে 1764-তে চলে গেল। 1764 থেকে 1765 সাল পর্যন্ত আরেকজন ছিল, তার নাম হচ্ছে জন স্পেন্সার। কি নাম গো? জন স্পেন্সার। এই কতদিন ছিল? 1764 থেকে শুরু করে 1765 সাল পর্যন্ত। রাইট? 1764 থেকে 1765 সাল পর্যন্ত ছিল জন স্পেন্সার। এ ইম্পর্টেন্ট না? তাহলে ইম্পর্টেন্ট বলতে এই জায়গাটা মনে রাখতে হবে। তাহলে দেখো বাংলায় পলাশী যুদ্ধ হলো। পলাশী যুদ্ধের পর বাংলার ব্রিটিশ গভর্নর কে হলো? রবার্ট ক্লাইভ। বাংলার ব্রিটিশ গভর্নর কে হলো? রবার্ট ক্লাইভ। ওকে, কে হলো? রবার্ট ক্লাইভ। রাইট? রবার্ট ক্লাইভ হলো ব্রিটিশ গভর্নর। রাইট? বাংলার প্রথম। রবার্ট ক্লাইভের পর কে আসলো? জেএল হোলোওয়েল। ইম্পর্টেন্ট না আমি বললাম। তারপরে হেনরি ভ্যান সিটার্ট, তার আমলে বক্সারের যুদ্ধ হচ্ছে, এই জন্য ইম্পর্টেন্ট বললাম। এই হেনরি ভ্যান সিটারের পর কে বসছে? জন স্পেন্সার। তিনিও ইম্পর্টেন্ট না। ঠিক আছে? এই জন স্পেন্সারের পরে আবার রবার্ট ক্লাইভ বসছে। কে বসছে? আবার কিন্তু রবার্ট ক্লাইভ বসছে। রবার্ট ক্লাইভই বসছে। ঠিক আছে? রবার্ট ক্লাইভই বসছে। রাইট? জন স্পেন্সারের পরে রবার্ট ক্লাইভ আবার বসছে। রাইট? কতদিন বসছে? 1765 থেকে 1767 সাল পর্যন্ত। রাইট? 1765 সাল থেকে 1767 সাল পর্যন্ত তিনি বসছেন। এই গেল বাংলার গভর্নরের হিসাব। রাইট? বাংলার গভর্নরের হিসাব আমি তোমাদের বলে দিলাম। এবার তারপরে বাংলার শেষ গভর্নরকে দেখো, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার তাহলে শেষ গভর্নরকে, আর দু একজনকে স্কিপ করলাম আমি, শেষ ব্রিটিশ গভর্নর। হ্যাঁ, ব্রিটিশ গভর্নর কে সেটা তোমাকে জানতে হবে। তো হচ্ছে ওয়ারেন হেস্টিংস। কে গো? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে? এ হচ্ছে বাংলার শেষ গভর্নর। ঠিক আছে? 1772 সালে শেষ গভর্নর। এবার তিনি 1772 সালে শেষ গভর্নর ছিলেন এবং আইন পাস হয়েছে কত সালে? 1773 সালে। 1773 সালে আইন পাস হয়েছে। সে আইনে বলছে যে বাংলার যিনি গভর্নর তাকে আজ কি করা হলো? গভর্নর জেনারেল করে দেওয়া হলো। কি করা হলো? বাংলার গভর্নর জেনারেল করে দেওয়া হলো, মানে তার পদের নামটা চেঞ্জ হলো। হ্যাঁ, জেনারেল করে দেওয়া হলো। তাহলে গভর্নর যে এতদিন ছিল, এখন তাকে বাংলার গভর্নর জেনারেল, বাংলার যিনি গভর্নর ছিলেন এতদিন
তাহলে বাংলার গভর্নর চেঞ্জ করে দিলেন কত কত সালে 1783 সালে রেগুলেটরি অ্যাক্টের মাধ্যমে। তাহলে ওয়ারেন হেস্টিংস শেষ হয়ে গেল, শেষ গভর্নর। তাহলে শেষ গভর্নর ওকে আবার কিন্তু গভর্নর জেনারেল করা হচ্ছে, খালি পদটা চেঞ্জ হচ্ছে, লোক কিন্তু একই থাকছে, প্রতিনিধি কিন্তু একই থাকছে, ওয়ারেন হেস্টিংসই থাকছে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে বাংলার বাংলার প্রথম প্রথম গভর্নর জেনারেল কে, গভর্নর জেনারেল কে, জেনারেল কে কে, তাহলে উত্তর আমাদের কি হওয়া উচিত, উত্তর আমাদের কি হওয়া উচিত, উত্তর এটাই যে ওয়ারেন হেস্টিংসই, কারণ লোক তো চেঞ্জ হয়নি, পদ চেঞ্জ হয়েছে, ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, রাইট, হেস্টিংস। আশা করছি তোমাদের আমি বুঝাতে পেরেছি। আচ্ছা আর একবার আমি বলে দিই, হ্যাঁ তোমাদের মনে কারো যদি ডাউট থাকে, হ্যাঁ আমি একবার বলে দিই। তাহলে বাংলার পলাশী যুদ্ধ হলো, পলাশী যুদ্ধের পর একজন গভর্নর অ্যাপয়েন্ট করা হলো, অর্থাৎ গভর্নর বলতে ব্রিটিশরা পাঠিয়েছে একজন প্রতিনিধিকে, সেই গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভকে পাঠানো হয়েছিল, রাইট, 1757 সালে। রবার্ট ক্লাইভের পর কি বসছে, জেল হলে এগুলো সব স্কিপ করতে পারো। তারপরে শেষ গভর্নর যিনি হচ্ছেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংসের সময় আইন পাস হয়েছে, সেই আইনটার নাম কি, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। সেই আইনে কি বলা হয়েছে, বাংলার যিনি এখন গভর্নর তাকে গভর্নর বলে আর ডাকবো না, কি বলে ডাকবো গো, বাংলার গভর্নর জেনারেল বলে ডাকবো এখন, ঠিক আছে, বাংলার গভর্নর জেনারেল বলে ডাকবো, ঠিক আছে। তা সেই ব্যক্তি একই থাকলো, ব্যক্তি আর চেঞ্জ হলো না, তাহলে এই ব্যক্তিটাই বাংলার শেষ গভর্নর, আবার এই ব্যক্তিটাই দেখো বাংলার শেষ প্রথম গভর্নর জেনারেল, তাই না, প্রথম গভর্নর জেনারেল, প্রথমে এই করা হলো গভর্নর জেনারেল, তারপর শাসন কার্য শুরু হয়ে গেল, ঠিক আছে। তা আশা করছি গভর্নর জেনারেলের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। সেই জন্য দেখো এখানে কি বলছে যে প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস, তাই না, এই হচ্ছে শেষ গভর্নর ছিল, এই প্রথম গভর্নর জেনারেল হলো। দেখো এই ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করলাম ব্রেন থেকে। চলো ওকে, তাহলে 1773 সালের আইন আমরা পড়লাম। নেক্সট দেখো আর একটা আইন পড়বো, যেটা হচ্ছে পিটস ইন্ডিয়ান অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন, বাংলাতে কি বলা হয় গো, পিটের পিটের ভারত শাসন আইন, বাংলাতে এরকম বলা হয়, হ্যাঁ। কত সালে পাস হয়েছে, 1784 সালে, ঠিক আছে। তাহলে রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হলো, রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হলো, 1773, একটা আইন গেল। 2 নম্বর আইন পড়ছি দেখো, 2 নম্বর হচ্ছে পিটস ইন্ডিয়ান অ্যাক্ট, পিটস ইন্ডিয়ান অ্যাক্ট, পিটের যে ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়ান অ্যাক্ট কত সালে পাস হয়েছে, 1784 সালে, রাইট। তাই পিটের ভারত শাসন আইন সম্পর্কে আমরা কিন্তু জানবো বা ডিটেলসে পড়বো। চলো, তো দেখো ব্রিটিশ সরকার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত নিয়ন্ত্রণ চালু হয়ে যায়, এই পিটের ভারত শাসন আইনে একটা আইন পাস হয়। এই পিটের ভারত শাসন আইন চালু হয় কেন সেটা তোমাকে জানতে হবে। তো এই যে রেগুলেটিং অ্যাক্ট যে পাস হয়েছিল 1773 সালে, সেই আইনে কিছু ত্রুটি ছিল, কিছু ভুল ছিল, আর সেই ভুলগুলোই সংশোধন করার জন্য পিটস ইন্ডিয়ান অ্যাক্ট আবার আইন লাগু করা হয়। দেখো এখন বর্তমান সরকার আমাদের বাজেট পাস করেছে, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, যে এবার যে বাজেট পাস করলাম এই বাজেটের যে খামতিগুলো যদি কোনো থাকে সেই খামতিটা আমি পরের বাজেটে কিন্তু আমি মেকআপ দেব। ঠিক সেই রকমই দেখো রেগুলেটিং অ্যাক্টে যে পাস করেছিল সেই রেগুলেটিং অ্যাক্টের কিছু ত্রুটি ছিল বা কিছু ভুল ছিল, আর সেই ভুল সংশোধন করার জন্য আর একটা আইন পাস করার প্রয়োজন হয়ে পড়ে, যে আইনটির নাম হচ্ছে পিটের ভারত শাসন আইন 1784 সালে, ঠিক আছে। তো এই 1784 সালে যে পিটের ভারত আইন শুরু হয়, সেই পিটের ভারত শাসন আইনে দেখো ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ সরকার এবং কোম্পানি এরা দুজন মিলেই ভারতবর্ষ অর্থাৎ বাংলা শাসন করতে শুরু করলো, অর্থাৎ ডুয়াল গভর্নমেন্ট চালু হলো, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 কি, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টর গঠন করলো, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টর গঠন করলো। তো তোমাদেরকে জানতে হবে এই দুটো জিনিস কি। তা আর আগেটা রেগুলেশন অ্যাক্টে কি করেছিল, রেগুলেটিং অ্যাক্টে করেছিল বোর্ড অফ কাউন্সিল গঠন করেছিল, তাই না। তো এখানে দেখো বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর গঠন করলো, রাইট। তো বোর্ড অফ কন্ট্রোলটা কি, বোর্ড অফ কন্ট্রোল বলতে সেই বোর্ড অফ কাউন্সিলের নামটাই চেঞ্জ করে বোর্ড অফ কন্ট্রোল গুলো, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে 5 সদস্য ছিল আগে, এখানে আরো কয়েকজন সদস্য বাড়ালো এবং বোর্ড অফ কন্ট্রোল শুরু করলো। সেখানে ব্রিটিশ সরকারেরও সদস্য থাকবে, কোম্পানিরও সরকার থাকবে, মানে সদস্য থাকবে, সব সদস্য মিলে বোর্ড অফ কন্ট্রোল গঠন করলো, যে গভর্নর জেনারেলকে পরিচালনা করার জন্য, অর্থাৎ বর্তমানে যে ক্যাবিনেট মিনিস্টার। এবং কোর্ট অফ ডিরেক্টর কি, কোর্ট অফ ডিরেক্টর হচ্ছে কোম্পানির বাণিজ্যিক ও ব্যবসায়িক বিষয়গুলো দেখাশোনা করতো এই একটা দল, ঠিক আছে।
তাহলে কোম্পানির বাণিজ্যিক বা কি বললাম ব্যবসায়িক বিষয়গুলো দেখাশোনা করবে দেখাশোনা করবে এই কোর্ট অফ ডিরেক্টর। তাহলে কোর্ট অফ ডিরেক্টর নামে একটা দল গঠন করলো যেটা কোম্পানির ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে, আর বোর্ড অফ কন্ট্রোল যেটা পুরো গভর্নরকে বা গভর্নর জেনারেলকে হেল্প করবে। ঠিক আছে, এই দুটো বোর্ড গঠন হলো, রাইট। আর কি হলো, কোম্পানির রাজনৈতিক কার্যকলাপগুলো ছিল সেই কার্যকলাপ ব্রিটিশ সরকারের অধীনে চলে আসে, অর্থাৎ ব্রিটিশ সরকার সেগুলোতে হস্তক্ষেপ করতে পারছে। এখান থেকে কি প্রশ্ন এসেছিল দেখো WBCS 2020-তে, বোর্ড অফ কন্ট্রোল কোন আইনে গঠিত হয়? তাহলে বোর্ড অফ কন্ট্রোল কোন আইনে গঠিত হয়? 1784 সালের যে পিটের ভারত শাসন আইন, সে আইনে। এবার আমি যদি তোমাদের প্রশ্ন করি বোর্ড অফ কাউন্সিল কোন আইনে গঠিত হয়? বোর্ড অফ কাউন্সিল, তাহলে তখন তোমাদের ফটাম করে উত্তর আসবে কি 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, তাই না? তাহলে বোর্ড অফ কাউন্সিল হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, আর বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে 1784 সালে পিটের ভারত শাসন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। তারপরে দেখো 3 নম্বর আইন পড়বো আমরা। তাহলে প্রথম আইন আমরা পড়লাম, দ্বিতীয় আইন পড়লাম, 3 নম্বর আইন আমরা এবার পড়বো। দেখো কি আছে, 1793 সালের চ্যাটার অ্যাক্ট। দেখো চ্যাটার মানে কি? চ্যাটার মানে অনুমতি, আমি আগের দিনও বলেছিলাম। চ্যাটার মানে কি গো? অনুমতি বা পারমিশন। তো 1793 সালে একটা চ্যাটার অ্যাক্ট পাস হয়, কিন্তু অনুমতি পত্র আইন পাস হয়। এখানে আমি একটা জিনিস বলে দেই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠন হয়? 1600 সালে। তোমরা সকলেই পারবে 1600 সালে। যে এলিজাবেথ ওয়ান ইংল্যান্ডের রানী এলিজাবেথ ওয়ান, তিনি চ্যাটার দিয়েছিলেন, তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ঠিক আছে, আমি EIS করে দিলাম, EIC মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে এলিজাবেথ ওয়ানের চ্যাটার অনুযায়ী। তখন থেকে চ্যাটার চলছে। তো 1793 সালে আর একটা চ্যাটার দিচ্ছে। 1793 সালে চ্যাটার দিচ্ছে কি, যে তোমরা আরো 20 বছর শাসন করো। প্রায় শাসন তাদের শেষ হয়ে যাচ্ছিল। তো সেই ইংল্যান্ড থেকে আর একটা চ্যাটার আসে বা অনুমতি পত্র আসে 1793 সালে, তোমরা ভারতবর্ষে আরো কিছুদিন শাসন করো। কত বছরের জন্য? 20 বছরের জন্য। তোমাদের মেয়াদ আরো 20 বছর বাড়ানো হলো। তাই 1793 সালে যে চ্যাটার অ্যাক্ট, সেই চ্যাটার অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আরো 20 বছর বাড়ানো হলো। ঠিক আছে, কোম্পানির শাসন এবং বাণিজ্যের মেয়াদ আরো 20 বছরের জন্য বাড়ানো হলো। এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে পাস করানো হলো। এই আইনটা পাস করানো হলো, রাইট। তো এই আইনের মূল বিষয় চলো একটু দেখে নেই। মেয়াদ বৃদ্ধি করলো 20 বছরের জন্য, এটা তো বললাম। অর্থাৎ ভারতবর্ষে একচেটিয়া ব্যবসার অধিকার দেওয়া হলো। তারপরে দেখো বেতন ও ভাতা কি করা হলো? বৃদ্ধি করা হলো। বোর্ড অফ কন্ট্রোলের যে মেম্বার গুলো ছিল, বোর্ড অফ কন্ট্রোল 1784 সালে গঠন হয়েছে, সেই যে বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার ছিল, কর্মকর্তা বা কর্মচারীরা ছিল, তাদের বেতন ভারতবর্ষের কোথা থেকে দেওয়া হবে? রাজস্ব থেকে প্রদান করা হবে। ভারতবর্ষ থেকেই ট্যাক্স তুলে ভারতবর্ষ থেকে তাদেরকে দেওয়া হয়, আমরা ইংল্যান্ড থেকে আর পাঠাবো না। অর্থাৎ বেতন এবং ভাতা এই সিস্টেমে চালু করলো 1793 সালে চ্যাটার অ্যাক্ট অনুযায়ী। 1 নম্বর হচ্ছে মেয়াদ বাড়ানো হলো। 2 নম্বর হচ্ছে যে কর্মচারী, বোর্ড অফ কন্ট্রোলের যে কর্মকর্তা হয়, তাদের বেতন কিন্তু ভারতবর্ষ থেকে রাজস্ব তুলে ভারতবর্ষের মধ্যেই তাদেরকে দিতে হবে। আর কি আর আছে দেখো, যে 3 নম্বর হচ্ছে প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। ঠিক আছে, গভর্নর জেনারেলকে কি করা হয়েছিল? কাউন্সিলের সিদ্ধান্ত অগ্রাহ্য করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়। যে বোর্ড অফ কাউন্সিল বা বোর্ড অফ কন্ট্রোল এতদিন ধরে তাদের মানে কথার বাইরে যেতে পারতো না গভর্নর জেনারেল। তো এখানে 1793 সালে যে আইন বা চ্যাটার অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে বলা হলো যে এখন থেকে গভর্নর জেনারেল হচ্ছে সর্বসেরা বলা হলো। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা। কি, কোম্পানির যারা ঊর্ধ্বতন মানে উপরে আছে কর্মচারী, তাদের অনুমতি ছাড়া যদি কোনো গভর্নর জেনারেল, ঠিক আছে, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ভারত ত্যাগ যদি করে কোনো গভর্নর, তাহলে মেনে নিতে হবে তিনি পদত্যাগ করেছেন, তাকে আর অ্যাপয়েন্ট করা যাবে না। এগুলো পড়লে হবে, না পড়লে অসুবিধা নেই। 5 নম্বর দেখো, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 5 নম্বরটা আলাদা বিচার ব্যবস্থা। আগে কি করা হতো? রাজস্ব বিভাগের বিচার ব্যবস্থা আর তোমার
প্রশাসনিক বিচার বিচার বিভাগের জুডিশিয়াল, অর্থাৎ যে ট্যাক্স ডিপার্টমেন্টের বিচার আর জুডিশিয়াল বিচার, অর্থাৎ ঠিক আছে, দেওয়ানির যে প্রশাসনের সঙ্গে বিচার বিভাগীয় ব্যবস্থা তাদের কিন্তু আলাদা করা হয়। অর্থাৎ রাজস্ব সম্পর্কে কোনো ঝামেলা হলে তাদের জন্য বিচার করতো এবং যে প্রশাসনিক বিভাগ, হ্যাঁ, বিচার বিভাগ বা প্রশাসনিক, রাজস্ব প্রশাসনিক, এই দুইয়েরই বিচার করতে একটাই কোর্টে বিচার করতো। এই কোর্টের নাম কি? মাল আদালত। কি নাম? মাল আদালত। কিন্তু এই আইন পাশের মাধ্যমে বললো না, রাজস্ব বিভাগের কোনো সমস্যা হলে রাজস্ব ডিপার্টমেন্টের জন্য তাদের কোর্ট আলাদা হবে, দেওয়ানি কোর্ট, এবং প্রশাসনিক বিভাগের কোনো সমস্যা হলে তাদের জন্য আলাদা করে হবে ফৌজদারি কোর্ট। অর্থাৎ আলাদা আলাদা কোর্টের ব্যবস্থা, আলাদা আলাদা বিচার ব্যবস্থার কিন্তু সলিউশন কিন্তু দিয়েছিল 1793 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। তাহলে 1793 চার্টার অ্যাক্টের মাধ্যমে আবার দেখে নেই কি দিয়েছিল। 1793 চার্টার অ্যাক্টের মাধ্যমে আমরা দেখলাম যে ভারতবর্ষে কোম্পানির শাসন আরো 20 বছরের জন্য বিধি করা হলো। কোম্পানি কর্মচারীদের বেতন ও ভাতা ভারতবর্ষ থেকেই দেওয়া হবে, রেভিনিউ থেকে। প্রশাসনিক ক্ষমতা তার বিধি করা হয়েছে, মানে গভর্নর জেনারেল কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো যে যদি কোনো কর্মচারী বা কোনো কেউ যদি ভারতবর্ষ ছেড়ে চলে যায় অনুমতি ছাড়া, তাহলে মেনে নিতে হবে যে তিনি পদত্যাগ করেছেন, তাকে আর জয়েন করা হবে না, তাকে কোনো আর কাজ দেওয়া হবে না। 5 নম্বর হচ্ছে আলাদা বিচার ব্যবস্থা, এবং রাজস্ব প্রশাসনিক বিভাগের জন্য আলাদা আলাদা বিচার ব্যবস্থা করেছিলেন এই 1793 সালের আইন অনুযায়ী। তাহলে দেখো আমরা এখন পর্যন্ত 3টে আইন পড়লাম, তাই না? তিনটা আইন পড়লাম। একটা হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট পড়লাম একটা, রাইট। 2 নম্বর পড়লাম 1784 সালে, দেখো কি পড়লাম, পিটের ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন পড়লাম। 3 নম্বর দেখো 1793 সালে একটা চার্টার অ্যাক্ট পড়লাম, চার্টার অ্যাক্ট পড়লাম, তাই না? এখন পর্যন্ত 3টে আইন দেখো পড়লাম। এগুলো সবই কোম্পানির শাসন যখন চলছিল ভারতবর্ষে, তখন এই আইনগুলো পাস হয়েছিল। 4 নম্বর যে আইনটা পড়বো সেটা কি? 4 নম্বর আইন হচ্ছে 1813 সালে, দেখো কি, এটাও একটা চার্টার অ্যাক্ট। আমি বললাম না 1793 সালে 20 বছরের জন্য কোম্পানিকে পারমিশন দিল, অনুমতি দিল শাসন করার জন্য। এর সঙ্গে যদি 20 যোগ করো তাহলে কত হবে? 20 যোগ করো, দেখো 20 যোগ করলে দেখো 1813 হচ্ছে, তাই না? 20 যোগ করলে 1800 কিন্তু 13 হচ্ছে, তাই না? তো দেখো 1813 সালে 20 বছর পর আবার একটা আইন পাস করলো, কি বললো যে তাদের মানে তাদের মানে অনুমতি দেওয়া হলো আরো 20 বছরের জন্য, অর্থাৎ 20 বছর করে বাড়াতে শুরু করলো। তো সেই 1813 সালে যে চার্টার অ্যাক্ট, সেই অ্যাক্টটা আমরা এবার পড়বো। দেখো, কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার শেষ হয়ে যায়, হ্যাঁ, যে মনোপলি সেটা কিন্তু শেষ হয়ে যায়। মনোপলি মানে একচেটিয়া বাণিজ্য, কিন্তু শেষ হয়ে যায়। কোম্পানি যে একচেটিয়া বাণিজ্য ছিল ভারতবর্ষে, তারাই শুধুমাত্র বাণিজ্য করছিল, সেটা কিন্তু এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কি করে নষ্ট করা। অর্থাৎ ইংল্যান্ড থেকে যে কেউ ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে, শুধুমাত্র কোম্পানি পারবে না। এতদিন ধরে কোম্পানি পারছিল, তো তাদের যে মনোপলি, তাদের একচেটিয়া, সেটা কিন্তু নষ্ট করে দেয়। খুবই ইম্পর্টেন্ট এটা, না? কোম্পানির একচেটিয়া ব্যবসা বন্ধ করে দেয় ভারতবর্ষে এই আইনের মাধ্যমে। 2 নম্বর যদি দেখি, শুধু চীন ও চা ব্যবসা কোম্পানির হাতে ছিল। এই যে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আফিমের ব্যবসা এবং চা ব্যবসা, এই দুটো ব্যবসা কেবল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারতো, আর বাদ বাকি যত ব্যবসা আছে সব যে কোনো জন করতে পারতো। তাহলে শুধুমাত্র চিনি ও চা ব্যবসা কিন্তু কোম্পানির হাতে ছিল, মনে রাখবে, ইম্পর্টেন্ট, সব লাইনগুলো ইম্পর্টেন্ট এখানে। তারপর খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে আসার অনুমতি দেওয়া হয়, সবাই পারমিশন পাবে, খ্রিস্টান মিশনারিরাও পেয়েছে। তারপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের দিয়েছে, তোমরা দেখতেও পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও দিয়েছে যে শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, ঠিক আছে? ইংল্যান্ডের পার্লামেন্টে আইনগুলো পাস হচ্ছে বসে বসে, ইংল্যান্ডের পার্লামেন্টে পাস হয়, সেখানে বলা হয় যে ভারতবর্ষে কিন্তু শিক্ষা দরকার। এতদিনে ভেবেছে, এতদিন কিন্তু শোষণ শাসন করে দিয়েছে, এবার তারা ভাবছে না, ভারতবর্ষের শিক্ষা দরকার, কারণ ভারতবর্ষের লোক শিক্ষিত না হলে আমাদের শাসন শোষণ করতে অসুবিধা হবে, কারণ তার দেখেও আমাদের শাসন শোষণ করতে প্রয়োজন। সেই জন্য শিক্ষার উন্নতির জন্য 1 লক্ষ টাকা বাজেটে রাখা হয়, 1 লক্ষ টাকা বলা হয়, কিন্তু এই 1 লক্ষ টাকা কিন্তু ব্যবহার হয়নি। কেন হয়নি জানো? 1 লক্ষ টাকা যখন শিক্ষার ক্ষেত্রে দেওয়া হলো, কিছু লোক আছে যারা প্রাচ্যবাদী আছে, যারা, তারা বলছে যে না, ভারতবর্ষের শিক্ষাটা হবে কেমন, পুরনো যে বেদান্ত অনুযায়ী হবে, হ্যাঁ, বেদান্ত, হ্যাঁ, বিভিন্ন যে পুরাতন আমাদের শিক্ষা,
হ্যাঁ, গুরুকুল আশ্রম সেই সমস্ত অনুযায়ী হবে। আর একদল বলছে না, এই শিক্ষাটা কেমন হবে, পাশ্চাত্যবাদী হবে, পাশ্চাত্যবাদী হবে, পাশ্চাত্য শিক্ষা হবে, অর্থাৎ ইংরেজি শিক্ষা হবে, ইংরেজি শেখানো হবে এখানে, আধুনিক শিক্ষা শেখানো হবে, ফলে ডেভেলপমেন্ট হবে। এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব। তার ফলে এই 1,00,000 টাকা কিন্তু কাজে লাগানো হয়নি। শেষমেশ আমরা দেখবো, শেষমেশ আমরা দেখেছিলাম যে তোমার 1835 এরকম সালে বা তারও অনেক পরে আমরা দেখছি এই উন্নতি হচ্ছে, কিন্তু এই সময় 1,00,000 টাকাটা কাজে লাগানো হয়নি। তো 1,00,000 টাকা বাজেটে রাখা হয়েছিল 1813 সালে যে চার্টার্ড অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, শিক্ষার জন্য 1,00,000 টাকা কোন আইনে বরাদ্দ করা হয়, দেখেছো প্রশ্ন দিয়েছে, WB টেট 2013 সালে দিয়ে, এই 17 সালে দিয়েছে। তো সেটা হচ্ছে চার্টার্ড অ্যাক্ট 1813 সালে, রাইট? খুবই খুবই ইম্পর্টেন্ট। চলো, আর কি, আর 1813 সাল শেষ হলো। এবার দেখবো 1833 সাল, দেখবো আর একটা চার্টার অ্যাক্ট। 1813 সঙ্গে যদি 1813 সঙ্গে যদি আবার 20 যোগ করো, 20 যদি যোগ করো কত হবে, 1833ই হবে, দেখো, তাই না? 1833 আবার আইন পাস করছে, 20 বছর পর পর আইন পাস করছে, তাই না? চার্টার পাস করছে। তো এই চার্টার একটা পড়বো এবার। এই চার্টার একটা দেখো, এতদিন ধরে ভারতের যিনি গভর্নর জেনারেল, তাই না, এতদিন ধরে বাংলার গভর্নর ছিল, এতদিন ধরে কোথাকার গভর্নর ছিল, সরি, বাংলার, বাংলার গভর্নর, বাংলার গভর্নর ছিল এতদিন ধরে। এই বললো না, আর বাংলার গভর্নর থাকবে না, বাংলার গভর্নরের এই টাইটেলটা চেঞ্জ করে কি করব, ভারতের গভর্নর জেনারেল করে দেবো। বাংলার গভর্নর জেনারেল ছিল এতদিন, তাই না? তাই থেকে কি করবো, ভারতের গভর্নর জেনারেল করে দেবো, বাংলার গভর্নরটাকেই ভারতের গভর্নর জেনারেল করে দিচ্ছে। বাংলাটা বাদ দিয়ে পুরো ভারতের হবে, এখন বাংলার আর হবে না, এখন তিনি পুরো ভারতবর্ষের গভর্নর জেনারেল হবে। এটা কোন আইনে পাস করছে, 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে? প্রথম গভর্নর জেনারেল কে হচ্ছেন তাহলে, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের গভর্নর জেনারেল কে বসছেন তাহলে, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং বসছেন, ঠিক আছে? এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট, যে কোম্পানির বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে আছে, তাই না? এতদিন ধরে কি ছিল, চীনের উপর বা চায়ের উপর তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার ছিল, বাদ বাকি ছিল না। কিন্তু 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে এই দুটোর উপরে ব্যান লাগিয়ে দেয়, যে না, এগুলোও সবাই করতে পারবে, ঠিক আছে? কোম্পানির বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে এই আইনের মাধ্যমে। এবং এই সময় একটা আইন পাস হচ্ছে, কি পাস হচ্ছে, একটা আইন পাস হচ্ছে, এই আইনটার নাম কি, যে আইনটার নাম হচ্ছে যে আইন কমিশন গঠন করা হচ্ছে, সরি, এই সময় একটা এই আইনের মাধ্যমে একটা আইন কমিশন গঠন করা হচ্ছে 1833 সালে, ঠিক আছে? এই আইন কমিশন কেন গঠিত হচ্ছে, গঠিত হওয়ার উদ্দেশ্য হলো ব্রিটিশ ভারতের তৎকালীন জটিল, অসংগঠিত ও অসামঞ্জস্যপূর্ণ আইনগুলোকে পর্যালোচনা করে একটি সুনির্দিষ্ট, অভিন্ন ও সংহতিবদ্ধ আইনে কাঠামো তৈরি করা হয়েছিল, এই কমিশনের মূল উদ্দেশ্য। অর্থাৎ ভারতবর্ষে আমরা দেখেছি যে এই সময় কি হয়েছে, এই সময় বিভিন্ন সমস্যা চলছে, বৈষম্যমূলক বিভিন্ন বিভ্রান্ত চলছে, হিন্দু মুসলমান, হিন্দুর জন্য আলাদা নীতি দেখছি আমরা, হিন্দুদের জন্য আলাদা নীতি, মুসলিমদের জন্য আলাদা নীতি, তাই না, বিভিন্ন জন্য বিভিন্ন নীতি। তাহলে এই সমস্ত নীতি নিয়ে ঝামেলা বাজছে, বিচার করতে অসুবিধা হচ্ছে। তাই সমস্ত আইনকে সংকলিত করে, সমস্ত আইন যাতে মানে এক আইনে পরিণত হয়, অর্থাৎ একটাই আইনে যাতে চেঞ্জ করা হয়, হিন্দুদের জন্য যেখানে মানে থাকবে, অধিকার থাকবে, মুসলমানদের জন্য সেখানে বলা থাকবে, এরকম একটা এক আইনে পরিণত করতে চাইছিল, এক আইন। ব্রিটিশ সরকার একটা আইন তৈরি করলো, যে আইনে মিলে ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা হবে। এতদিন হিন্দুদের জন্য আলাদা আইন ছিল, মুসলিমদের জন্য আলাদা, বিভিন্ন জাতির বর্ণ অনুযায়ী আইন ছিল, এরকম চলবে না, এক আইন আনতে হবে, সবার জন্য সমান আইন আনতে হবে। তো এই আইন আনার জন্য একটা আইন কমিশন গঠিত হয় এই সময়, ইম্পর্টেন্ট। এই আইন কমিশনের সভাপতি কে হয়, টমাস ব্যাবিংটন মেকলে, বা শর্টকাটে মনে রাখবো মেকলে, রাইট? ওকে, দেখো এটা দিয়ে দিয়েছে, মনোপলি অফ দ্য টি ট্রেড অ্যান্ড দ্য ট্রেড উইথ চাইনা টোটালি অ্যাবলিশ, অর্থাৎ চীনের সঙ্গে এবং চীনের সঙ্গে বাণিজ্য এবং চা বাণিজ্য এটা টোটালি ব্যান হয়ে যায়, রাইট? এই গেল চার্টার্ড অ্যাক্ট 1833 সালে, রাইট? তো এই দেখো প্রশ্ন পিওয়াই কিউ টেট সুইচ শিটের 2019 সালে দিয়েছে। দেখো, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এবার তোমরা বলো যে বাংলার গভর্নরকে, বাংলার প্রথম গভর্নরকে, প্রথম ব্রিটিশ গভর্নরকে, মনে পড়ছে? ব্রিটিশ গভর্নর
কে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে রবার্ট রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এবার বলো বাংলার বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে? গভর্নর জেনারেল কে? তাহলে তোমাদের উত্তর কি হবে? তখন উত্তর হবে তোমাদের ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংস। ঠিক বলছি তো? ওয়ারেন হেস্টিংস। এবার দেখো বাংলা ফাংলা না, ভারতের গভর্নর জেনারেল কে? ভারতের গভর্নর জেনারেল হচ্ছে কে? এই যে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং। সেটা কোন আইনের মাধ্যমে পাস হয়? 1833 সালের আইনের মাধ্যমে পাস হচ্ছে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, নেক্সট লাস্ট চ্যাপ্টার এক দেখো কি আছে, 1853 সাল। 1853 সাল চ্যাপ্টার এক। আরেকটা চ্যাপ্টার দেখো 1833 সালে আবার 20 যোগ করো, দেখো কত হচ্ছে? 1853 হয়েছে। 1853 সালে আবার একটা আইন পাস করলো পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে। তো এটা হচ্ছে শেষ চার্টার অ্যাক্ট। চার্টার মানে অনুমতিপত্র। এরপরে চার্টার শেষ কেন বলছে? কারণ এরপরে আর চার্টার অ্যাক্ট অনুমতি আর দেয়নি ব্রিটিশ সরকার। সরাসরি ব্রিটিশ সরকার কি করেছিল? মানে ভারতবর্ষের দায়িত্ব নিয়ে নিয়েছিল। অর্থাৎ ভারতের দায়িত্ব কার হাতে চলে গেছিল? ভারতের দায়িত্ব আর কোম্পানির হাতে রাখেনি। কে নিয়েছিল? সরকার নিয়েছিল। কোন সরকার? ব্রিটিশ সরকার। ব্রিটিশ ব্রিটিশ সরকার, রাইট? ব্রিটিশ সরকার নিয়ে নিয়েছিল। সেই জন্য শেষ চার্টার অ্যাক্ট দেখো 1853 সালে। এই শেষ চার্টার অ্যাক্টটা আমরা যদি দেখি, এই শেষ চার্টার অ্যাক্টে দেখো দুটো জিনিস পৃথক করা হয়েছিল। যেমন লেজিসলেটিভ অ্যাক্টকে পৃথক করা হয়েছিল এবং এক্সিকিউটিভ কাউন্সিলকে পৃথক করা হয়েছিল। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে বুঝতে হবে যে লেজিসলেটিভ কি আর এক্সিকিউটিভ কি। তা লেজিসলেটিভ যদি আমরা বলি, লেজিসলেটিভ নাম্বার ওয়ান, লেজিসলেটিভটা যদি বলি, তা লেজিসলেটিভ হচ্ছে এখানে কি করবে? আইন তৈরি করবে। এরা হচ্ছে আইন তৈরি করবে, যে লেজিসলেটিভ। ঠিক আছে, আর এক্সিকিউটিভ কাউন্সিল কি করবে? এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করবে। এই যে আইন তৈরি করলো এগুলো কি করবে? লাগু করবে। যেমন বর্তমানে কাদেরকে দিয়ে লাগু করা হয়? আইএস কে দিয়ে, আইপিএস কে দিয়ে, তাই না? আর আইনকে আইন তৈরি করে পার্লামেন্ট, তাই না? লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ আগে একই ছিল, এরাই আইন তৈরি করতো, এরাই লাগু করতো। কিন্তু না, এই আইনের মাধ্যমে দুটাকে ডিফার করা হয়, পৃথক করা হয়। লেজিসলেটিভ আইন করবে এরা এক দল, আর এই আইনকে লাগু করবে আর এক দল। এই দুটো দল পৃথক করা হয়েছিল কিন্তু এই আইনের মাধ্যমে। অর্থাৎ ফার্স্ট লেজিসলেটিভ ক্রিয়েটেড ইন ইন্ডিয়া, রাইট? প্রথম লেজিসলেটিভ তৈরি করা হয়েছিল এই আইনের মাধ্যমে। এবং সব থেকে ইম্পর্টেন্ট দেখা এখানকার মধ্যে যে আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু প্রথম চালু করা হচ্ছে ভারতবর্ষে, আইসিএস পরীক্ষা। ঠিক আছে, তো আইসিএস পরীক্ষা আগে তাহলে কোথায় করা হতো? আগে যদি আইসিএস পরীক্ষা কিন্তু ইংল্যান্ডে করা হতো, লন্ডনে কোথায়? হেইলি বেইলি কলেজে, রাইট? হেইলি বেইলি কলেজে কিন্তু এই আইসিএস পরীক্ষা হতো। এখান থেকে পড়ানো হতো এবং এখান থেকে উত্তীর্ণ হওয়ার পর তারা গভর্নর বা প্রশাসক হিসেবে ভারতবর্ষে এসে ভারতবর্ষ পরিচালনা করত। ঠিক আছে, কিন্তু এই আইনে বলা হলো না, ভারতবর্ষেও দরকার, হ্যাঁ, এই আইসিএস পরীক্ষা। সেই আইসিএস পরীক্ষায় বসার জন্য এই কি করলো? এই প্রতিযোগিতামূলক ভারতবর্ষেও চালু করে দিল। ঠিক আছে, এবং পরীক্ষার বয়স কত ছিল যখন চালু করলো? তখন 23 বছর। 23 বছর হচ্ছে 23 বছরের ছেলেরা মানে বসতে পারবে এই প্রতিযোগিতায়, রাইট? এবং শেষে আমরা দেখবো যে 19 বছরে করা হয়েছিল শেষমেশ এই বছরটাকে, 19, তাই না? এটাকে আবার 1900 করা হয়েছিল 23 থেকে। কত সালে সেটা? 1878 সালে। 1878 সালে একটা আইন পাস করা হয়েছিল, যে আইনের মাধ্যমে কে বলেছিল? লর্ড লিটন বলেছিল। হ্যাঁ, লিটন বলেছিল যে আইসিএস পরীক্ষার বয়স হচ্ছে 19 বছরের ঊর্ধ্বে কেউ বসতে পাবে না। ঠিক আছে, এবং প্রথমে যখন স্টার্ট করা হয়েছিল সেটা ছিল 23 বছর। বর্তমানে যে ইউপিএসসি পরীক্ষা সেটাই আইসিএস পরীক্ষা, রাইট? তো এই আইসিএস পরীক্ষায় প্রথম ভারতীয় একজন পাস করেছিল, প্রথম। হ্যাঁ, দেখো আইসিএস পরীক্ষা চালু হচ্ছে 1853 সালে, রাইট? 1853 সালে চালু হচ্ছে এবং 10 বছর পরে দেখো 1863 সালে একজন ভারতীয় যিনি প্রথম পাস করছেন, হ্যাঁ, প্রথম ভারতীয় হিসাবে প্রথম পাস করছেন কে জানো?
প্রথম পাস করছেন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা দেয়, তাহলে সত্যেন্দ্রনাথ ঠাকুর। কেন নাম? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে প্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এই তো এই ছিল মোটামুটি আজকে তোমাদের ক্লাস। একবার তোমাদের আমি রিভিশন দিয়ে দিই কি পড়ালাম, চলো দেখি। দেখে নেই কি পড়ালাম তোমাদের। হ্যাঁ, এই যে এটাই পড়ালাম যে ভারতবর্ষে কিছু আইন। ভারতবর্ষে তো আমরা দেখলাম কি দেখলাম, ভারতবর্ষে আমরা দেখেছি যে 1757 সালে পলাশির যুদ্ধ হচ্ছে, রাইট। 1764 সালে কি হচ্ছে, বক্সারের যুদ্ধ হচ্ছে। তারপরে এই যে ভারতবর্ষ দখল করে নিল, বাংলা দখল করে, সেই জন্য কিছু আইনের প্রয়োজন হয়ে পড়ছে, তাই না? সেই আইন প্রথম পাস করছে 1773 সালে। ঠিক আছে, কারা পাস করছে আইনটা? কোম্পানি পাস করছে। কোম্পানি কতগুলো আইন পাস করছে দেখো, 1773 সালে একটা আইন পাস করছে, 1784 সালে আইন পাস করছে, 1813 সালে আইন পাস করছে, 1843 সালে আইন পাস করছে, 1853 সালে আইন পাস করছে। এই 5টা আইন কিন্তু কোম্পানি পাস করছে। অর্থাৎ কোম্পানি বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই 5টা আইন পাস হচ্ছে, সেই জন্য বলছে কোম্পানি রুল এগুলো, রাইট। তারপরে কি হচ্ছে, কোম্পানির ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি 1757 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহের ফলে কোম্পানির থেকে শাসন কেড়ে নিয়েছিল কে? সরকার, ব্রিটিশ সরকার। সেই জন্য পরবর্তীকালে কে তাহলে আইনগুলো প্রবর্তন করবে? সরকার, ক্রাউন, কিং। তো সেই আইনগুলো হচ্ছে এগুলো 1858 সালে, 1861 সালে, 1909, 1919, 1935, 1947। এই আইনগুলো আমরা পার্ট 2 এ পড়বো। হ্যাঁ, পার্ট 2 এ পড়বো। আজকে পার্ট 1 এ শুধুমাত্র এই তোমার কোম্পানির রুলগুলো পড়লাম। এবার নেক্সট পড়বো সরকারের রুলগুলো পড়বো, ব্রিটিশ সরকারের। এই আইনগুলো সমস্ত ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস করানো হচ্ছিল। তো প্রথম আইন কি পড়লাম আমরা? প্রথম আইন পড়লাম দেখো রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। এই রেগুলেটিং অ্যাক্টের কি পড়লাম? এই রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলি, যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর, বাংলা যিনি গভর্নর, একে এখন গভর্নর বলা যাবে না, কি বলতে হবে? গভর্নর জেনারেল বলতে হবে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো, আর বোর্ড অফ কাউন্সিল তৈরি হলো, রাইট। কি তৈরি হলো? বোর্ড অফ কাউন্সিল। তারপরে কি বললাম? হ্যাঁ, এগুলো তো আমি গল্প তোমাদের বললাম। চলো, তারপরে দ্বিতীয় আইন যেটা পাস হলো, সেটা কি আইন পাস হলো? দ্বিতীয় আইন যেটা পাস হয়েছে সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন 1784। এই আইনে কি বলা হলো? এই আইনে বলা হলো বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হলো এবং কোর্ট অফ ডাইরেক্টর গঠন করা হলো। ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট। এটাই পরীক্ষা, যদি তোমাদের পরীক্ষা দেয় এটাই দেবে, এইখান থেকে আর দেবে না। চলো, তারপরে দেখতে পাচ্ছি যে 1793 সালে একটা চার্টার অ্যাক্ট পাস করলো। সেই চার্টার অ্যাক্টে কি বলা হচ্ছে, যে কোম্পানির যে মেয়াদ 20 বছরের জন্য বাড়ানো হলো, ঠিক কিনা? কোম্পানির মেয়াদ 20 বছরের জন্য বাড়ানো হলো। তখন আচ্ছা, তখন গভর্নর কে ছিল বলতো? তখন গভর্নর জেনারেল ছিল তোমার লর্ড কর্নওয়ালিস। এগুলো সব পড়াবো আমি। হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস, এটা একটু মনে রাখবে, রাইট। বেতন ভাতা কোথা থেকে দেওয়া হবে? ভারতবর্ষ থেকেই দেওয়া হবে। গভর্নর জেনারেলের ক্ষমতা বাড়ানো হলো, কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো, যদি তারা না বলে চলে যায় তাদেরকে পদ থেকে বিচ্যুত করা হবে, এবং আলাদা বিচার করা হলো কিসের? একটা বিচার বিভাগ, একটা প্রশাসন, রাজস্ব বিভাগের, একটা আছে প্রশাসনিক বিভাগের, রাইট। এগুলো বললাম। তারপর ধরো চার্টার অ্যাক্ট 1813 সালে একটা পাস করা হলো। সেই চার্টার অ্যাক্টের ইম্পর্টেন্ট হচ্ছে এটা 1 লক্ষ টাকা শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ। যদি প্রশ্ন দেয় এটাই দেবে, আর দেবে না। আর দেবে একচেটিয়া বাণিজ্যের অবসান হয়েছিল, মনোপলি খতম করা হয়েছিল, শুধুমাত্র চীন ও চায়ের ব্যবসা ছাড়া, রাইট। ওকে, নেক্সট দেখো 1833 সালের একটা অ্যাক্ট পড়লাম, 20 বছর পর আবার আইন পাস হচ্ছে। সেখানে কি বলছে? বাংলার যিনি গভর্নর জেনারেল বলা যাবে না, কি বলতে হবে? ভারতের গভর্নর জেনারেল বলা হবে। তাহলে এই পদটা সৃষ্টি হচ্ছে 1833 সালের অ্যাক্ট অনুযায়ী। এবং প্রথম গভর্নর জেনারেল কে হচ্ছে? লর্ড উইলিয়াম বেন্টিং। এবং এখানে কি করা হয়েছে? এতদিন ধরে যে চীন আর চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের অধিকার ছিল এবং চায়ের সঙ্গে, সেগুলোও ব্যান করে দেওয়া হলো। এবং একটা আইন কমিশন গঠন করা হলো। সেই আইন কমিশনের প্রথম সভাপতি ছিল ম্যাকলে। ঠিক আছে, তো প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে উইলিয়াম বেন্টিং আমি পড়ালাম তোমাদের।
নেক্সট দেখো কি বললাম, নেক্সট বললাম যে 1853 সালে আরেকটা আইন পাস হচ্ছে, সেটা হচ্ছে শেষ চার্টার অ্যাক্ট। কেন শেষ? কারণ এরপর ভারতবর্ষে কোম্পানির শাসন বন্ধ হয়ে আছে, এখন ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করছেন। তো এই আইনে কি করা হচ্ছে, এই আইনে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ কাউন্সিল দুটোকে আলাদা করা হচ্ছে। আগে একটাই ছিল, সেটা এক্সিকিউটিভ কাউন্সিল বলা হতো। তো লেজিসলেটিভ কাউন্সিল কি, এরা আইন তৈরি করবে পার্লামেন্টে, আর এক্সিকিউটিভ কাউন্সিল কি, এরা আইন লাগু করবে। ঠিক আছে, এবং আইসিএস এর মতো প্রথম পরীক্ষা ভারতবর্ষে শুরু হয়ে গেল, এটা একদিন ইংল্যান্ডের লন্ডনে হেইলি বেইলি কলেজে হতো। ঠিক আছে, তো সেটা তোমাদের ডাব্লিউবিসিএস 2018 সালে প্রশ্ন দিয়েছে। দেখো, আইসিএস এ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা কোন আইনে চালু হয়? দেখো 1853 সালে, এবং প্রথম ভারতীয়কে পাস করছে সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে। ঠিক আছে, এই ছিল মোটামুটি তোমাদের আজকের ক্লাস। তো আশা করছি বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা লাইক করবে, আর বুঝতে না পারলে ডিসলাইক করবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলো আপডেট পাওয়ার জন্য। তো সকলকে জানাই ধন্যবাদ।